একটি দেশ যেখানে প্রায় প্রতিটি পুরুষকেই হতে হয় সৈনিক। একটি সমাজ যেখানে 14 বছর বয়সে শুরু হয় ড্রাফট এর জন্য প্রস্তুতি, আর শেষ হয় 30 বছর বয়সে, যখন একজন মানুষ জীবনের মূল সময়টাই সেনা ইউনিফর্মে কাটিয়ে দেয়। এটি কোনো সিনেমার গল্প নয়, এটি উত্তর কোরিয়ার বাস্তবতা, বিশ্বের সবচেয়ে বেশি সামরিকায়িত রাষ্ট্রের নাম। আজকের ভিডিওতে জেনে নেব সেই অবিশ্বাস্য সেনা নিয়োগ প্রক্রিয়া, জীবনের নিষ্ঠুর নিয়ম আর লুকানো বাস্তবতা। উত্তর কোরিয়াকে বিশ্বের সবচেয়ে সামরিককৃত দেশগুলোর একটি হিসেবে ধরা হয়। এখানে এমন এক নিয়োগ ব্যবস্থা গড়ে উঠেছে যা কঠোর, নিয়মতান্ত্রিক এবং সামাজিক স্তরভিত্তিক বৈষম্যমূলক। যদিও আইনগতভাবে বাধ্যতামূলক সেনা নিয়োগের বিষয়টি পুরোপুরি পরিষ্কার নয়, তবুও বাস্তবে এটি কার্যত একটি বাধ্যতামূলক সেনা নিয়োগ ব্যবস্থা। প্রথম তালিকাভুক্তি শুরু হয় কোরিয়ান যুদ্ধের আগে। 1950 সালের আগেই কোরিয়ান পিপলস আর্মির আকার দ্রুত বাড়ানোর জন্য এই উদ্যোগ নেওয়া হয়। পুরুষদের জন্য সর্বজনীন নিয়োগ, অর্থাৎ সব পুরুষকেই বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে যোগ দিতে হয়। নারীদের বেছে বেছে নিয়োগ দেওয়া হয়, যেখানে প্রতি একজন নারীর বিপরীতে 9 জন পুরুষ নিয়োগ পায়। ড্রাফট শুরু হয় 14 বছর বয়সে নিবন্ধনের মাধ্যমে। এরপর 15 থেকে 16 বছর বয়সে 2 দফা শারীরিক পরীক্ষা নেওয়া হয়। শারীরিক যোগ্যতা: ন্যূনতম উচ্চতা 148 সেমি, ওজন 43 কেজি, তবে কিছু ক্ষেত্রে ব্যতিক্রম হয়। ড্রাফটিং শুরু হয় 17 বছর বয়সে, সিনিয়র মিডল স্কুল থেকে স্নাতক হওয়ার পর। চাকরির মেয়াদ পুরুষদের জন্য সাধারণত 10 বছর, তবে বিশেষ বাহিনীতে, যেমন ক্ষেপণাস্ত্র বাহিনী, তা 13 বছর পর্যন্ত হতে পারে। নারীদের জন্য চাকরির মেয়াদ 7 বছর। 1958 সালে মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী সেনাবাহিনীতে 3.5 বছর এবং নৌবাহিনীতে 4 বছরের চাকরি নির্ধারিত হয়। 1993 সালে কিম জং ইলের নির্দেশে চাকরির মেয়াদ বাড়িয়ে 10 বছর করা হয়। 1996 সালের নিয়োগ আরও সম্প্রসারিত হয় এবং কার্যত 30 বছর বয়স পর্যন্ত চাকরি করতে হয়। 2003 সালে মিলিটারি সার্ভিস ল পাস করা হয়, যেখানে নিয়োগ আইনি কাঠামোর মধ্যে আনা হয়। রাজনৈতিক অভিজাত শ্রেণীর সন্তানরা, যেমন কিম জং ইল, নিজেও কোনোদিন বাধ্যতামূলক সেনাবাহিনীতে যোগ দেননি। খারাপ গানবুন, অর্থাৎ নিচু সামাজিক মর্যাদার লোকজনও নিয়োগ থেকে অব্যাহতি পান। দক্ষ কর্মী, টেকনিশিয়ান, সরকারি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ সদস্য এবং কিছু শিক্ষার্থী সামরিক পরিষেবা থেকে অব্যাহতি পান। প্রায় 30% অভিজাত পরিবারের শিক্ষার্থী মাধ্যমিক স্কুল থেকে সরাসরি কলেজে চলে যান ড্রাফট এড়িয়ে। কোরিয়ান ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সামরিক কমিশন বার্ষিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। এই লক্ষ্যমাত্রা স্থানীয় স্কুলগুলোর মাধ্যমে বাস্তবায়িত হয়। কাউন্টি বা মিউনিসিপ্যাল স্তরে কর্মকর্তারা তদারকি করেন। নিয়োগ প্রত্যাখ্যান করা প্রায় অসম্ভব, কারণ এটি সামাজিক কলঙ্ক হিসেবে দেখা হয়। প্রশিক্ষণ শুরু হয় ভোর 5টায়, চলে রাত 10টা পর্যন্ত। খাবারের রেশন দৈনিক 700 থেকে 850 গ্রাম, যেটা স্বল্প ও অপূর্ণ পুষ্টির ইঙ্গিত দেয়। ছুটি প্রায় না থাকার মতো। পুরো চাকরি জীবনে একজন মাত্র একবার বা দুবার 2 সপ্তাহের ছুটি পেতে পারে। বিয়ের অনুমতি নেই। নিয়োগপ্রাপ্তদের 30 বছর বয়স পর্যন্ত অবিবাহিত থাকতে হয়। প্রায় 5% নিয়োগপ্রাপ্ত সেনা চাকরির পরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন, 1 বছরের প্রস্তুতিমূলক কোর্স শেষ করে। সামরিক অভিজ্ঞতা পরবর্তীতে চাকরির ক্ষেত্রে সুবিধা দেয়, বিশেষ করে যারা ওয়ার্কার্স পার্টিতে যুক্ত হতে চান। সামরিক বাহিনীতে নারীর সংখ্যা আনুমানিক 20%। CIA অনুমান অনুযায়ী তারা স্থল, নৌ ও বিমান বাহিনী 3টি শাখাতেই কাজ করেন। যদিও নারীদের নিয়োগ স্বেচ্ছাসেবী হিসেবে চিত্রায়িত করা হয়, বাস্তবে এটি সীমিত সুযোগ এবং চাপের ভেতরেই হয়। 2003 সালে উত্তর কোরিয়া জাতিসংঘের শিশু অধিকার কমিটির কাছে দাবি করে যে তাদের সব নিয়োগ স্বেচ্ছাসেবী ভিত্তিতে হয়, কিন্তু বাস্তবতা ভিন্ন। তালিকাভুক্তি কার্যত বাধ্যতামূলক। উত্তর কোরিয়ার সেনাবাহিনীতে নিয়োগ একটি রাজনৈতিক ও সামাজিকভাবে জটিল ব্যবস্থা। এটি কেবল একটি সামরিক প্রক্রিয়া নয়, বরং সমাজ নিয়ন্ত্রণ, শ্রেণী ব্যবস্থাপনা এবং রাজনৈতিক আনুগত্য নিশ্চিত করার একটি কৌশলও বটে। আইনগত অস্পষ্টতা থাকা সত্ত্বেও বাস্তবে এটি একটি সর্বব্যাপী ও বাধ্যতামূলক প্রথা। একটি সমাজ যেখানে একজন মানুষ কিশোর বয়সেই রাষ্ট্রের হাতে নিজেকে সমর্পণ করে। একটি প্রজন্ম যাদের যৌবনের পুরোটা কেটে যায় ইউনিফর্মে, অস্ত্র হাতে, নিয়ন্ত্রিত জীবনে। উত্তর কোরিয়ার সেনা নিয়োগ শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এটি একটি জীবনের ছাঁচ, একটি নিয়ন্ত্রিত ভবিষ্যৎ। আপনি যদি এই বাস্তবতা সম্পর্কে অবগত না থাকেন, তাহলে এটা সময় আপনার চোখ খুলে দেওয়ার। ভিডিও ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে জানিয়ে দিন আপনি ভবিষ্যতে আর কোন দেশ বা বিষয় নিয়ে জানতে চান।